ডক্টর ইউনূস সম্পর্কে ভালোভাবে জানতে হলে গোড়া থেকে অনুসন্ধান শুরু করতে হবে। গরিবের মানবিক সুদখোর মহাজন বাংলাদেশের দরিদ্র মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে অত্যাধুনিক এক সুদের ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে বিদেশি এনজিওগুলো ইউনূসের ব্যাংকে অর্থায়ন করে এক অভিনব শর্তে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে একমাত্র নারীদেরকেই সেই লোনের জন্য আবেদন করতে হবে। এখানে পুরুষের কোনো জায়গা নেই। এনজিওগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার। ইউনূসের প্রয়োজন ছিল সহজ রাস্তায় পয়সা কামানো। মানবিক ব্যাংকের কথা বলা হলো বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। মহাজন ইউনূসের ঋণের চাপে পিষ্ট হয়ে সারা দেশে অন্তত 450 মানুষ আত্মহত্যা করে, যাদের সবাই নারীদের নামে। এসব ঋণ দেওয়া হলেও আত্মহত্যা করা এসব মানুষগুলো সকলেই পুরুষ। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে। সেই সাথে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে সংসার ভেঙেছে অনেক অসহায় গরিব মানুষের। বিদেশিদের কুপরামর্শে ইউনূসের নিষ্ঠুর এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল 1983 সালে। তবে বিদেশিদের এই কুমতলব যেন প্রকাশ না পায়, সে কারণে শুরুতে মাত্র 3 কোটি টাকা নিয়ে ইউনূস তার সুদের ব্যবসা শুরু করে। এর মধ্যে 1,80,00,000 টাকা ছিল সরকারের, বাকি 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। জনদরদি ইউনূসের ব্যক্তিগত কোনো টাকা ছাড়াই শুরু হয় কথিত গরিবের ব্যাংকের যাত্রা। এরপর দৃশ্যপটে আসে দাতা সংস্থাগুলো। তারপর থেকেই শুরু হয় ডক্টর ইউনূসের 2 নম্বরই। যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমেই গ্রামীণ ব্যাংক নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে, সে কারণে দাতা সংস্থাগুলোর অনুদানের অর্থ যদি প্রতিষ্ঠানের নামে আসে, তাহলে ইউনূসের সব অর্থ আত্মসাৎ করার সুযোগ থাকত না। কারণ লভ্যাংশ সরকার এবং ঋণ গ্রহীতাদের মাঝে ভাগাভাগি করতে হতো। কিন্তু ইউনূসের মূল টার্গেট ছিল ব্যাংকের লভ্যাংশ এবং দাতাদের ওই টাকা পুরোটা একাই আত্মসাৎ করা। যে কারণেই দাতাদের অনুদানের অর্থ দিয়ে প্রথমে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করে প্রতারক ইউনূস। এরপর 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয় এবং এই কোম্পানিতে আগের ফান্ডের 50 কোটি টাকা হস্তান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাই সব সিদ্ধান্ত নিতেন ডক্টর ইউনূস। ইন্টারিম সরকারের মতো গ্রামীণ ফান্ডের পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছিল ইউনূসের আত্মীয় স্বজন এবং পরকীয়া প্রেমিকাদের নিয়ে। একের পর এক নতুন নতুন ফান্ড গঠন করে অর্থ হস্তান্তরের বিরুদ্ধে নিজের তৈরি পরিচালনা পর্ষদের কেউ কিছু না বললেও বিপত্তি বাধায় বিদেশি দাতা সংস্থাগুলো। যে কারণে পরের 2 বছর আর নতুন কোনো ফান্ড হস্তান্তর করতে পারেন ইউনূস। 1996 সালের 25শে এপ্রিল দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই ফাঁকে ইউনূস আবারও গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণের নামে কোম্পানি আইন 1994 এর আওতায় গ্রামীণ কল্যাণ নামে নতুন আরেকটি শাখা প্রতিষ্ঠানের অনুমোদন করিয়ে নেয়। শুনতে শ্রুতি মধুর হলেও গ্রামীণ কল্যাণ নামে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটিও ডক্টর ইউনূসের আরেকটি প্রতারণার ফাঁদ। শুরুতে যেভাবে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ফান্ডে 50 কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল, ঠিক একইভাবে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড থেকে গ্রামীণ কল্যাণে অবৈধভাবে 69 কোটি টাকা হস্তান্তর করা হয়। মেমোরেন্ডাম অফ আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের 9 সদস্যের পরিচালনা পর্ষদের 2 জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এছাড়া গ্রামীণ কল্যাণের চেয়ারম্যানও হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত একজন। ডক্টর ইউনূসও গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবে গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। এ যেন এক শেয়ালের মুরগি ভাগাভাগির গল্প। ততদিনে দাতা সংস্থাগুলোর আসল উদ্দেশ্য পূরণ হতে শুরু করেছে। নারীরা এখন ঘর থেকে বেরিয়ে কিস্তি দেয়া নেয়ার নামে মন দেয়া নেয়াও শুরু করেছে। যে কারণে তাদের টাকা কোথা থেকে কোথায় হস্তান্তর হচ্ছে তা নিয়ে তাদের আর তেমন মাথা ব্যথা নেই। যে কারণে ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণের একক মালিকানা উপভোগ করতে থাকেন। এই গ্রামীণ কল্যাণের মাধ্যমেই তিনি গড়ে তোলেন একের পর এক মোট 13টি প্রতিষ্ঠান। এদিকে গ্রামীণ ফান্ডের বিপরীতে গঠন করা হয় আরও 15টি প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ব্যাংকের টাকা হস্তান্তর করে গ্রামীণ ব্যাংকের টাকা নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানে হস্তান্তর করা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো উপকার না হলেও কপাল খুলে যায় ইউনূসের। গ্রামীণ ব্যাংকের নামে আসা বিদেশিদের অর্থ আর ঋণ গ্রহীতাদের রক্তচোষা সুদের টাকা এসব প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করতে শুরু করে ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে ফান্ড সরানোর পর ইউনূস মূল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ছুড়ে ফেলেন। আগেই বলেছে, গ্রামীণ ব্যাংক যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কারণে গ্রামীণ ব্যাংকের সাথে থাকলে সরকারি এসব নিয়মনীতি মেনে চলতে হতো। যে কারণে ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ সরিয়ে নিয়ে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে 2টি প্রতিষ্ঠানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন।
কিন্তু গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের মাদার প্রতিষ্ঠান যেহেতু গ্রামীণ ব্যাংক, সেহেতু আইনত এই প্রতিষ্ঠান দুটো গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। অতএব দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলতে বাধ্য ছিল। কিন্তু ডক্টর ইউনূস নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। ঠিক তখনই খেলাটা শুরু হয়। বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হবার কারণে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকতে দেয়নি ইউনূস। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস জোরপূর্বক গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় ডক্টর ইউনূস এবং সরকারের সাথে দ্বন্দ্ব। হাসিনার সাথে এই দ্বন্দ্ব হয়তো এত প্রকট হতো না যদি না ডক্টর ইউনূস 111-এর সময় -2 ফর্মুলায় যুক্ত হতেন। তবে দুই শয়তানের যুদ্ধটা যথেষ্ট উপভোগ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। ডক্টর ইউনূস এবং এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। হাসিনা ব্যক্তিগত আক্রমণ দেখালেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাউথ ইস্ট ব্যাংকের 02121000200061 নম্বরের অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,27,76,368 টাকা বিদেশি অনুদান এসেছে। এই অর্থের প্রায় অর্ধেক 47,89,96,652 টাকা এসেছে 111 সরকারের সময়ে। ধারণা করা হয় ইউনূসকে ক্ষমতায় বসাতেই এই অর্থ বিনিয়োগ করেছিল বিদেশিরা। তবে ক্ষমতায় বসতে না পারলেও 2005-06 ট্যাক্স ইয়ার থেকে শুরু করে 2022-23 ট্যাক্স ইয়ার পর্যন্ত সেই টাকা থেকে সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি 18,94,34,835 টাকার তথ্য গোপন করেছেন। জালিয়াতির এখানেই শেষ নয়, পুরো আয়কর ফাঁকি দিতে 2020-2021 অর্থ বছরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় সব টাকা তুলে ইউনূস ট্রাস্ট নামে নতুন আরেকটি প্রতিষ্ঠান খুলে সেখানে হস্তান্তর করা হয়। ট্রাস্টের টাকা যেহেতু আয়কর মুক্ত, সে কারণে নতুন এই ট্রাস্ট গঠন করেন ডক্টর ইউনূস। এ ধরনের ফান্ডের ক্ষেত্রে সরকারকে 15% কর দিতে হলেও ইউনূস সেই করের টাকাও ফাঁকি দিয়েছেন। আর এ কারণেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয়েছিল। সেই মামলাতে তার বিরুদ্ধে শাস্তি হলেও ইন্টারিম সরকারের প্রধান হয়ে তিনি সেই মামলা থেকে অব্যাহতি নেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আপিল করার শর্তে জেলে না পাঠিয়ে ইউনূসকে জামিনও দেন বিচারক মেরিনা সুলতানা। এই রায়কে নিয়তি হিসেবে দেখছেন গ্রামীণ টেলিকম ও ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস। কোনো কিছু প্রমাণ করতে পারে নাই, এর বিরুদ্ধে আমরা আপিল করব। এতসব জালিয়াতির পরেও সে অর্থ যদি দেশে থাকতো তাহলে অন্তত সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যবসার নামে জালিয়াতির এই অর্থ যেভাবে ডক্টর ইউনূস আবারও বিদেশে পাচার করেছেন, সেই গল্প আরও ভয়ঙ্কর। বিশ্বের অবৈধ অর্থ পাচারকারীদের ট্যাক্স হেভেন লুক্সেমবার্গ এবং ফ্রান্সের প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনূস এক অভিজাত্যপূর্ণ সাম্রাজ্য গড়ে তুলেছেন। গ্রামীণ চেকের সাধারণ জামা কাপড়ের আড়ালে এক অন্য ইউনূস। চাকচিক্যের সাথে সেই সাম্রাজ্যে আরও অনেক কিছুই চলে যা আমাদের অনেকের কাছেই অজানা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে বিতর্কিত লুক্সেমবার্গে নিবন্ধিত হয় গ্রামীণ ক্রেডিট এগ্রিকাল মাইক্রো ফাইন্যান্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রাথমিক মূলধন ছিল 5 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 650 কোটি টাকার কাছাকাছি। বিস্ময়ের ব্যাপার হলো এই বিশাল তহবিলে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের বিনিয়োগ মাত্র 1000 ইউরো, অথচ এই প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি ডক্টর ইউনূস। এখন প্রশ্ন হলো মাত্র 1000 ইউরো বিনিয়োগে কারা তাকে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিল, আর বাকি টাকাই বা কোত্থেকে এলো? ফ্রান্সের 2018 সালে ইউনূস স্পোর্টস হাব নামক আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যে প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের স্পোর্টসম্যানদের জন্য কাজ করে থাকেন। তবে উল্লেখ্য, কোনো বাংলাদেশি মানুষের জন্য এই প্রতিষ্ঠানের দরজা বন্ধ। খেলাধুলার নামে মূলত স্পোর্টস কনসাল্টিং ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। ইউনূস স্পোর্টস হাব কোনো দাতব্য বা অলাভজনক সংস্থা নয়, বরং ফ্রান্সের আইনে এটি একটি এসএস বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার 52% শেয়ারের মালিক দেখানো হয়েছে মিরপুরে অবস্থিত ইউনূস সেন্টারকে। তার মানে ইউনূস সেন্টার সেখানে বিনিয়োগ করেছে। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং একটি বাংলাদেশি অলাভজনক ট্রাস্ট ফ্রান্সের বাণিজ্যিক কোম্পানির মালিকানা হওয়া পুরোপুরি সাংঘর্ষিক। সে বিতর্ক বাদ দিল, বিশাল অঙ্কের শেয়ার কেনার এই অর্থ কি বৈধ পথে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ফ্রান্সে পাঠানো হয়েছে, নাকি হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে, তার আজ পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি ডক্টর ইউনূস। প্যারিসের ড্যানন কমিউনিটিজ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ডক্টর ইউনূসের,
যার মূলধন প্রায় 1,60,00,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। ডক্টর ইউনূস এই প্রতিষ্ঠানের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে মামলার রায়ের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে 2025 সালের 30 এপ্রিল কৌশলে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি দেওয়া। তবে আপাতত নিজেকে নতুন ঝামেলা থেকে বাঁচাতে পারলেও এটা নিশ্চিত যে 200 কোটি টাকাও ইউনূসের বাংলাদেশ থেকে পাচার করা। এসব জানার পরেও নিজেকে প্রশ্ন করুন, ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচারের যে মামলা হয়েছে তা কি সঠিক নাকি অযৌক্তিক? গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনূস যাদের কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনূস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনূস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য করেছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনূস। পুরো 1.5 বছরে ইউনূস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনূস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালে ইউনূস যত অপকর্ম করেছে বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক এত অল্প সময়ে এত ক্ষমতার অপব্যবহার করার নজির নেই। নিজের প্রয়োজনে পুরো রাষ্ট্র কাঠামোকে ইউনূস গ্রামীণ ব্যাংকের মতো ব্যবহার করেছেন। অনুসন্ধানে যার একটা সংক্ষিপ্ত তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষমতায় বসে ইউনূস তার নামে থাকা সব মামলা থেকে নিজেকে উদ্ধার করেছেন। গ্রামীণ ব্যাংকের বিপরীতে খোলা প্রায় 3 ডজন প্রতিষ্ঠানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে মোট 174টি মামলা হয়েছিল। দুর্নীতি, অর্থ পাচার, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পরপর সব মামলা খারিজ করে নিয়েছেন। 15 বছর ধরে নির্যাতিত অনেক মানুষ এখনো কারাগারে থাকলেও ম্যাজিকের মতো ডক্টর ইউনূসের মামলাগুলো সব ভ্যানিশ হয়ে যায়। গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিতে সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% আনা হয়েছে। এতে রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মানুষ গ্রামীণ ব্যাংকের 15% লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা তহবিলের 700 কোটি টাকার ফান্ড নিয়ম বহির্ভূতভাবে ইউনূসের গ্রামীণ ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে। বিশাল অঙ্কের এই সরকারি অর্থ ট্রান্সফারে কোনো প্রকার টেন্ডার ছাড়াই কৌশলে এসএসএস পদ্ধতির আশ্রয় নেয় ডক্টর ইউনূস। ইউনূস সরকার প্রধানের চেয়ারে বসার পাশাপাশি নিজের ব্যবসাও সমান তালে চালিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সরকার প্রধান রাষ্ট্র পরিচালনা এবং ব্যবসা পরিচালনা একসাথে চালিয়ে গেছেন। সেই সাথে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের বন্দোবস্তও করে গিয়েছে, যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট অনুমোদন করিয়ে নিয়েছেন। এতে করে গ্রামীণ টেলিকম দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শর্তাবলী না মেনে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করিয়েছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যক্তি ব্র্যান্ডিং এর জন্য প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি, যার মূল উদ্দেশ্য জাতি নয়, ইউনূসের একক ব্যবসা আর প্রচার। একইভাবে জনশক্তি রপ্তানিতে একচ্ছত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আদম ব্যবসাতেও নাম লিখিয়েছেন ডক্টর ইউনূস। এর বাইরেও আরও অনেক অপকর্ম করে গিয়েছেন গরিবের বন্ধু সুদখোর ইউনূস। তবে নিজের স্বার্থ উদ্ধারের পর এক মুহূর্ত দেশে থাকেননি, এমনকি তার পরিবারের কেউ এখন দেশে নেই। মহাজনী ব্যবসায় অর্জিত অর্থের মতো গেল 1.5 বছরে উপার্জিত অর্থেরও গন্তব্য সেই লুক্সেমবার্গে, যেখানে ইউনূস রাজকীয় বিলাসী জীবনযাপন করে গরিবকে স্বপ্ন দেখায় ব্যাংকের মালিক হবার। এনসিপি নেতাদের ঘাড়ে মাথা রেখে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেও এখন দুর্দিনে তাদের পাশে নেই এই স্বার্থপর। এমনকি ছাত্র নেতাদের আধ্যাত্মিক বাবা আসিফ নজরুল লুটপাট শেষে গভীর ধ্যানে আছেন।